থেকে শুরু করে কিছু বাদ নেই, সব কিছুতে জিএসটি। তা একজন যদি জিএসটির বাবদে যে 1 লাখ টাকা মাসে কামায় আর বছরে 12 লাখ টাকা কামায়, তাকে 98,000 টাকা খালি জিএসটিতে দিতে হচ্ছে। একদিকে আপনাকে বলছে 80,000 টাকা রিবেট দিচ্ছে, আর 98,000 টাকা জিএসটি দিয়ে নিয়ে নিচ্ছে। অর্থমন্ত্রী তো বলতে পারেনি, আমি তো ডেটা সোর্স আমার পরের দিন লোকসভা স্পিকারের কাছে জমা দিয়েছি। প্রশ্ন করুক না। এর উপর টোল ট্যাক্স রয়েছে, এর উপর সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স রয়েছে, এর উপর 1000 রকমের সেস রয়েছে, সারচার্জ রয়েছে, এক্সাইজ ডিউটি রয়েছে। এগুলো কে ধরবে? আর ইনফ্লেশন যে হারে বাড়ছে, বছরে 6% করে যদি ইনফ্লেশন বাড়ে, 3 বছরে 18%, এর দায় কার? তারা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলুক না। বিরোধীরা দিশাহীন, কিছু না কিছু বলতে হবে। আমাকে বাজেটের প্রথম দিন আপনারা যখন প্রতিক্রিয়া নিয়েছিলেন, আমি বলেছিলাম আমি পুরো পড়বো, তারপর বলবো। আমি না জেনে না শুনে কেন বলতে যাব? আমি পড়েছি, আমি দেখেছি। ফাঁকা কলসির মতো, ফাঁকা কলসির আওয়াজ বেশি। আলটিমেটলি বাজেটে কিছু নেই। আপনি বলুন না বাংলার জন্য কি বরাদ্দ করেছে। আমরা এমনি এমনি তো এদেরকে বাংলা বিরোধী বলি না। আজকে বাংলার জন্য আমি যদি রাজনৈতিকভাবে দেখি, তাহলে বিজেপির 12টা এমপি রয়েছে বাংলায়, আর বিহারেও 12টা এমপি রয়েছে। তা বিহারকে এত কোটি কোটি বিহারকে দিক, আমাদের আপত্তি নেই, অন্য রাজ্য পাক। কিন্তু বাংলা ধারাবাহিকভাবে বঞ্চিত থাকবে কেন? বাংলার মানুষ ভোট দেয়নি বলে, বাংলার মানুষ এদের কাছে আত্মসমর্পণ করেনি বলে, মেরুদণ্ডটা বিক্রি করেনি বলে, এদের পায়ে মাথা নত করেনি বলে। এটা স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য, প্রদেশ। এই রাজ্য এই মাটি কোনদিন বশ্যতার শিকার হবে না, মাথা নত করবে না। বিজেপিকে অতীতেও শিক্ষা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না, ভবিষ্যতেও দেবে। একজন একটা করে করো। আমাকে তাড়াতাড়ি আরো দুটো ক্যাম্পে যেতে হবে, একজন একটা করে করো। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পরিসংখ্যানের উল্লেখ করেছেন। দেখা যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষাতে এটাতে অনেক বেশি বরাদ্দ, এবং তারা প্রচার করছেন যে তোষণের বাজেট, যেভাবে মুখ্যমন্ত্রী তোষণ করে এসেছেন সংখ্যালঘুদের, এই বাজেটেও তার রিফ্লেকশন। ওনাকে জিজ্ঞেস করুন। আপনার যেমন কর্তব্য ওনার প্রশ্ন আমার কাছে পরিবেশন করে আমায় করা, আপনার কর্তব্য আমার প্রশ্ন ওনার কাছে করা। এটাও আপনার কর্তব্য একজন সাংবাদিক হিসেবে। তাহলে ওনাকে জিজ্ঞেস করুন যে এই যে 44,000 কোটি টাকা পঞ্চায়েত দপ্তরকে বরাদ্দ করেছে, এর মধ্যে কি জাত দেখে, ধর্ম দেখে বরাদ্দ করা হয়েছে? ওনাকে প্রশ্ন করুন যে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বা শিক্ষা দপ্তরকে 40,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, এটা কি জাত দেখে, ধর্ম দেখে করা হচ্ছে? আর মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপি বাজেট 1575 কোটি টাকা থেকে 682 কোটি টাকা হয়েছে কেন? 56% কমেছে কেন? মাইনরিটিরা ভোট দেয় না বলে? তাহলে এটা কি ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা? এই প্রশ্নটা করুন। আমি তো ডেটা সোর্স লোকসভায় জমা দিয়েছি, তাকে এই প্রশ্নটা করুন যে রাজ্য সরকার শিক্ষা দপ্তরে 44,000 কোটি টাকা দিচ্ছে, পঞ্চায়েত দপ্তরে 40,000 কোটি টাকার উপর দিচ্ছে, পিডব্লিউডিকে 6,000 কোটি টাকা দিচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যারা কন্যাশ্রী পাচ্ছে, যারা শিক্ষাশ্রী পাচ্ছে, জাতি দল ধর্ম দেখে দেওয়া হয়? যাদেরকে শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হচ্ছে, জাতি দল ধর্ম দেখে দেওয়া হয়? যাদেরকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, জাতি দল ধর্ম দেখে দেওয়া হয়? জাতির রাজনীতি করে এরা মুখ থুবড়ে পড়েছে। সুকান্ত মজুমদারের উচিত আত্মবিশ্লেষণ করে, বালুরঘাটে যদি 5,000 ভোট বিজেপি কম পেত, হেরে যেত, পরের বার আসন ধরে রাখতে পারবে না। আত্মবিশ্লেষণ করুক, এবং মানুষ তাকে জিতিয়েছে, বিজেপি তাকে, এনডিএ সরকার তাকে মন্ত্রী করেছে, তার উচিত বাংলার জন্য কি করেছে গত 9 মাসে শ্বেতপত্র প্রকাশ করে তিনি আগে প্রমাণ দিন। এই প্রশ্নটা করুন। सर, इन द रिसेंटली कंक्लूडेड दिल्ली इलेक्शंस हमने देखा है कि कांग्रेस और अगर आप एक साथ चुनाव लड़ती तो क्या बीजेपी को हराया जा सकता था? देखिए, ये तो उनका इंटरनल असेसमेंट है, ये तो उनका इंटरनल मैटर है। मुझे लगता है कि भाई आप चाहे अकेले लड़ो, साथ में लड़ो, पब्लिक अगर आपके साथ है। मैं आपको एक उदाहरण देता हूं, जैसे बंगाल में वी have said this categorically in the past that we continue to be a part of the India Alliance for the larger and the bigger interest. But कांग्रेस को अगर भाई कोई सीट शेयरिंग फॉर्मूला उनको दिखता नहीं है, या वो वे फॉरवर्ड उनको एक्सप्लोर करना नहीं है, तो we will go ahead and we will fight the elections on our own might and terms. और हमने अकेला चुनाव लड़ा, हम तो यहाँ नहीं हारे।
भाई जहां पे आपका ताकत है, बीजेपी का एक खास बात है कि बीजेपी लोगों को गलत समझाने में माहिर है। अब बीजेपी ने ये बता दिया कि भाई केजरीवाल 5 साल तक तो थे ही, 2012 से 13 से उनका सरकार है, 20 साल में भी 2020 में भी कोविड के पहले वो चुन के आए, 5 साल हो गया उसने कुछ किया नहीं। अब आम आदमी पार्टी वाले ने कुछ हद तक अनसक्सेसफुल इसलिए रहा क्योंकि उनका जो फेक नैरेटिव है या गलत प्रचार है उसको काउंटर नहीं कर पाया कि भाई एक चुने हुए सरकार को आपने काम करने ही नहीं दिया। मान लीजिए मैं अगर यहां से 5 कदम दूर चला जाऊं तो आप लोगों को मेरा बात सुनाई नहीं देगा, बूम पकड़ेगा ही नहीं। तो अगर आप मुझे मुख्यमंत्री के रूप में चुने हो तो मुझे तो वो संसाधन चाहिए ताकि मैं काम कर पाऊं। 2023 में बीजेपी ने ऑर्डिनेंस करके प्रदेश की सरकार और दिल्ली की सरकार का सारा पावर ले लिया। अब इसको आपको जनता को समझाना पड़ेगा, जनता को गुमराह कर दिया। ये प्रयास उन्होंने बंगाल में भी किया था कि भाई हम तो सेंटर से पैसा भेज रहे हैं, तृणमूल वाले पैसा आप तक पहुंचने नहीं दे रहे। बीजेपी ने यही दावा किया था। हमने भाई कहा आपने अगर पैसा भेजा है तो 4 साल का व्हाइट पेपर रिलीज कर दीजिए। तो उनका जो झूठ है वो पकड़ा गया, वो अपना व्हाइट पेपर रिलीज नहीं कर पाया। तो बीजेपी ने ये समझा दिया लोगों को कि इतना दिन से केजरीवाल की सरकार है, कुछ काम तो किया ही नहीं। अरे भाई आप एक मुख्यमंत्री को जेल के सलाखों के पीछे रख दिए, उसके कैबिनेट के 3-4 मिनिस्टर्स को इंक्लूडिंग द डिप्टी चीफ मिनिस्टर सबको आपने जेल के अंदर रख दिया और आप लोगों को यह समझा दिया कि भाई सरकार तो काम नहीं किए। भाई आपके हाथ अगर बांध दिए जाएंगे तो आप काम कैसे करोगे? तो ये बीजेपी सक्सेसफुली लोगों को समझा पाया, आम आदमी पार्टी ये सक्सेसफुली लोगों तक पहुंचा नहीं पाया। ये उनका व्यर्थिता है। तो मुझे नहीं लगता है कि अगर अलायंस एक साथ लड़ते उसका बहुत महत्व होता। हाँ 2-4-5 सीटों में जरूर फर्क पड़ता, बट दिल्ली का लोगों को ये लगा था कि भाई एक चेंज जरूरी है, चाहे नतीजे कुछ भी आए। मतलब डेमोक्रेसी में यू हैव टू रिस्पेक्ट द मैंडेट ऑफ द पीपल। चाहे वो आप 24 লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন, মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই যে 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে। এবার এটা যারা ধরুন লড়াই করছে, এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি। আমি যেটা বললাম যে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে ওরা মানুষের কাছে সঠিক তথ্যটা পরিবেশন বা মানুষের কাছে পৌঁছাতে পারেনি, অক্ষম হয়েছে। এটা তো স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতা, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটা অনেক জায়গায় হয়েছে, যেমন নিউ দিল্লি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বিধানসভায় আপনি যদি দেখেন যে 2020 নিরিখে প্রায় 20,000 ভোটার কমে গেছে, মানে ভোটার লিস্টে 20,000 ভোটার কমে গেছে। আবার কিছু কিছু জায়গায় 30,000 ভোটার বেড়ে গেছে একটা বিধানসভায়। এরকম দিল্লিতে যে 70টা বিধানসভা রয়েছে সব মিলিয়ে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে, এবং সেটা 7-8 মাসের ব্যবধানে। এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। কমিশনের ভূমিকা আপনারা তো দেখেছেন সবাই। কমিশনের ভূমিকা নিয়ে যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। Sir, JPC report has been placed today in the Rajya Sabha. In what context? on Waqf board. Tomorrow that same bill will be placed in the Lok Sabha, but the thing is that some of the opposition statement or the cascade has been crossed out. जेपीसी तो आप देख ही रहे हैं, किसी को बोलने का कोई इंडिपेंडेंस है नहीं, कोई स्वतंत्रता है नहीं, एक तरफा चला रहे। कोई भी किसी का सजेशंस आप ऑन रिकॉर्ड लेते नहीं हो। मतलब ठीक है, अब लोग देख रहे हैं, पीपल आर वॉचिंग। ক্ষমতায় এলে বেশি হারে দিয়ে আর লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্য কোনো যোজনা আরো বেশি টাকা বাড়িয়ে দেওয়া হবে বিজেপি নেতারা কালকের বাজেটের পর। এই বিজেপি তো লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে বলেছিল যে আমরা ক্ষমতায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। কে বলেছিল? বিজেপি বলেছিল, কুচবিহারের নেত্রী বলেছিল। 1 বছর হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? যারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তারা বলছে লক্ষ্মীর ভান্ডার দেবো। এটাই তো মামাটি মানুষের সরকারের সাফল্য। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you.